নয়ন সরকারের যে প্রশ্ন, রাজ্যে গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি, এবং হয়ে থাকলে কবে নাগাদ নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে বলে আশা করা যায়। কালকে ওই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পুরনো যে রেশন কার্ডগুলো সেগুলোর বদলে আমরা পিভিসি কার্ড দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি। ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কথা আমরা অনেকদিন ধরে শুনছি। তো রেশন শপে অনেকবার কাগজে জমা নেওয়া হয়েছে এবং আঙ্গুলের ছাপও নেওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কবে নাগাদ হবে। যে মন্ত্রী যদি এই ব্যাপারে যদি হাউসকে বলে যে এতদিনের মধ্যে হবে তাহলে ভালো। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে যে রেশন কার্ডগুলি বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন, রেশন কার্ডগুলি মানে যে কাগজে যেটা ওইটা ছিঁড়ে গেছে। অনেকে রেশন কার্ড আমার যেটা বিধানসভা কেন্দ্র অনেকে রেশন কার্ডটা ওইটা মানে চেনার মানে উপায় নেই। সুতরাং আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করবো যে পিভিসি যে রেশন কার্ড দেওয়ার উনি যেটা কথা বলেছেন এটা খুব তাড়াতাড়ি যদি দেওয়ার ব্যবস্থা করেন খুব উপকৃত হবে। ধন্যবাদ। রঞ্জিত বাবু, গ্রাম শহর বলে নয়, পুরান রেশন কার্ডের শহরে গ্রামের একই অবস্থা। গুড কোশ্চেন, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক নয়ন সরকার, আমি বলবো আপনার বোধ হয় পিভিসি রেশন কার্ড আর ডিজিটাল রেশন কার্ডের মধ্যে তফাৎটা একটু বুঝতে হবে। পিভিসি হচ্ছে তার মধ্যে স্মার্ট কার্ডের, আমাদের যেটা ডিজিটাল হচ্ছে স্মার্ট কার্ডের মধ্যে। আপনি বলছেন যে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, সেটা সঠিক। ইপজ মেশিনের সঙ্গে আধারের যে লিঙ্ক, আমি কালকে বলেছি যে ইকেওয়াইসি যদি না করা হয় তবে আমরা পিভিসি রেশন কার্ডগুলো প্রদান করতে পারছি না। কারণ অনেক পরিবার রয়েছে যারা ধরুন 5 জন মেম্বার রয়েছে আপনার বাড়িতে, 2 জন বা 3 জন ব্যাঙ্গালোরে থাকে, চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে আপনার বাড়িতে 2 জন রয়েছে, কিন্তু 2 জন ইকেওয়াইসি করিয়ে নিয়েছে, কিন্তু বাকি যে 3 জন তারা যতক্ষণ না এসে ইকেওয়াইসি করাচ্ছে আমরা সেখানে কার্ডের মধ্যে নামগুলো লিপিবদ্ধ করতে পারছি না। এটা একটা অন্তরায়। তারপরে আমি আপনাকে বলবো যে আমাদের এ মাসে 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম ফ্রেম করে দিয়েছিল যে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য। অ্যাজ অফ নাও আমাদের কাছে যা তথ্য আছে, টোটাল আমাদের 37,33,000 রেশনিং পপুলেশন ত্রিপুরা রাজ্যে, তার মধ্যে 26,89,000 অলরেডি ইকেওয়াইসি করিয়ে নিয়েছে, অর্থাৎ 72.2% হচ্ছে অ্যাচিভমেন্ট। মাননীয় বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা গতকালকে বলেছিলেন ওনার এলাকাকে নিয়ে, এবং আমিও আলোচনা করেছিলাম, এবং আমি আশ্বস্ত করতে চাইছি এই হাউসকে যে ইকেওয়াইসি আমাদের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম দিয়ে দিয়েছে। তারপরেও সকল মানুষের স্বার্থে সেটা বাড়ানো যায় কিনা আমরা দেখছি। তাড়াতাড়ি দেওয়ার যেটা প্রশ্ন আমাদের রঞ্জিত বাবু এবং নয়ন সরকার যেটা বলেছে, আমরা ইচ্ছা করলেই পারবো না। ইতিমধ্যে আমাদের অনেক কার্ড রেডি হয়ে গেছে, যেটা আমরা বললাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কার্ডটা ইকেওয়াইসি সম্পন্ন হয় আমরা সেটা স্টার্ট করতে পারবো না। পাইলট প্রজেক্ট হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন গত দুর্গা উৎসবের সময়, আমরা সিম্বলিক কিছু কার্ড বিলি করেছিলাম, পিভিসি কার্ড, এবং আগরতলা শহরকে আমরা এএমসির মধ্যে আমরা সেটা ধার্য মাত্রা রেখেছি, এবং প্রায় 1.5 লক্ষের কাছে কার্ড আমাদের রেডি রয়েছে। আমরা 1 মাসের মধ্যে এই কার্ডগুলো বিলির যে প্রক্রিয়া রেশন শপের ডিলারদের মাধ্যমে সেটা আমরা শুরু করব। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী দীপঙ্কর সেন বলবেন। My repeated start question 6-8. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় যে প্রশ্ন এনেছেন, ইহা কি সত্যি যে রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় হারে ধান ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে, এবং সত্য হলে কবে নাগাদ কৃষকরা এই কেন্দ্রীয় হারে ধান বিক্রির সুযোগ পাবে বলে আশা করা যায়? মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন যে আমাদের 2018 সালের নির্বাচনের আগে মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল যে সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হবে সেই সিজন থেকে কেন্দ্রীয় হারে আমাদের এফসিআই মাধ্যমে আমরা ধান ক্রয় করব, এবং 18 সালে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রতি বছর 2 বার খারিফ এবং রবি সিজনে আমরা এমএসপি রেটে সেখানে ধান ক্রয় করছি। গত সিজনে আমাদের যে সিজন সম্পন্ন হলো রবি সিজন,
সেই সিজনেও আমরা প্রায় 17,000 মেট্রিক টন ধান সারা রাজ্য থেকে কৃষক থেকে আমরা ক্রয় করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 1,17,000 মেট্রিক টন ধান আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয় করেছি। 445 কোটি টাকা এই ধান ক্রয়ের মাধ্যমে গেছে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের একটা বিশাল অংশের কৃষক উপকৃত হয়েছে এই ধান ক্রয়ের মাধ্যমে। এবং আমরা আশ্বস্ত করতে চাইছি যে কৃষি দপ্তরের মন্ত্রী ওখানে আছেন, খাদ্য দপ্তর এই ধান ক্রয় করে থাকে কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এবং সারা রাজ্যে প্রতিটি কৃষি মহকুমা, কৃষি আধিকারিক, ডেপুটি ডিরেক্টর, ডাইরেক্টরেট লেভেলে এবং আমাদের খাদ্য দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই ধান ক্রয় আমরা চালু রাখবো। আগামী দিনে যতদিন আমাদের সরকার থাকবে আমাদের ধান ক্রয় প্রক্রিয়া চালু থাকবে। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে এই ধান ক্রয় নিয়ে এই সেশনে আমাদের এই হাউসে মাননীয় বিধায়ক দলটা নেই, উনি বছরখানেক আগে বলেছিলেন যে আমরা তো চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে, কেন্দ্রীয় সরকারের দিকে বরাবর আঙুল তুলে দেওয়া, কিন্তু আমরা কাগজপত্র দিয়ে দেখিয়ে দিয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন মানিক সরকার, রামবিলাস পাসওয়ান খাদ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধান্ত হয়েছিল ডিসিপি মোডে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, রাজ্য সরকারকে করতে হবে, কেন্দ্রীয় সরকার রিইনভার্সমেন্ট করবে, যে পদ্ধতিতে আমরা করছি। কিন্তু তারা সেটা করেনি, কিন্তু বরং বলেছে বারবার যে কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি যে আমরা যেটা বলেছি যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব, আমরা সেটা করেছি এবং আগামী দিনেও আমাদের সেই প্রক্রিয়া জারি থাকবে। সাপ্লিমেন্টারি স্যার 18-19 থেকে ধান ক্রয় শুরু হয়েছে, এটা ঠিক আছে। 18-19 উৎপাদনের 1% ধান ক্রয় করতে পেরেছে সরকার এবং 0.87% কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করেছে। 19-20 আমি তথ্য দিচ্ছি, 19-20 উৎপাদনের 2.29% ধান ক্রয় করতে পেরেছে। 18 টাকা 68 পয়সা রেট সেখানের মধ্যে ছিল। 2020-21 সালে 12,541 জন কৃষক ধান বিক্রি করেছে, পরিমাণ ছিল 19,817 মেট্রিক টন, অর্থাৎ উৎপাদনের 1.47%। তেমনি 21 সালে 44,000 বেড়েছে, 44,228 মেট্রিক টন ধান ক্রয় করেছে 19 টাকা 40 পয়সা দরে, তখন উৎপাদনের 1.5% ধান সেখানের মধ্যে ক্রয় করেছে। এখন যেটা দেখার বিষয় যে 2023 সাল যা ক্রয় করেছে 23,778.286 মেট্রিক টন ধান তখন ক্রয় করেছে। কৃষকের তখন কৃষকের 2% উৎপাদনের 2% হতে পারে, এটা আমার কাছে সরাসরি সেখানের মধ্যে নেই। কিন্তু 24-25-এ এসে দেখেন আপনি ধান ক্রয় 17,364.867 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে, যদিও একটা ফসল দুটো কমে গেল। এই বছর ধান উৎপাদন ভালো হয়েছে সব জায়গাতে এবং উৎপাদনের এটা 1.20% সেখানে হতে পারে। আমি সরাসরি ক্যালকুলেশনটা সেভাবে করি। আমার বক্তব্য হচ্ছে যে কৃষকদের এই ধান ক্রয়টাকে উৎসাহিত করা দরকার, তাহলে পরে শতাংশটা যেমন বৃদ্ধি করতে পারবো, তেমনি বেশি সংখ্যক কৃষক ধান বিক্রি করবে। স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট 28 টাকা 50 পয়সা ধরে ধান ক্রয় করলে সহায়ক মূল্য ধরে এটা 28 টাকা 50 পয়সা স্বামীনাথন কমিশনের রিপোর্টে এসেছে। এই প্লিজ 1 মিনিট, এই 28 টাকা 50 পয়সা ধরে এই ধানটা যদি ক্রয় করে তাহলে আমাদের কৃষকরা ধান বিক্রি করতে উৎসাহিত হবে। কেন আমি 1% কৃষক 2%, বড় জোর 2%, অথবা আমি ধরে নিলাম যে বেশি বিক্রি হলে 2.5% কৃষক কেন তাহলে ধান বিক্রি করবে, উৎপাদিত ফসলের মাত্র 2% কেন ধান সেখানের মধ্যে আসবে? তাহলে কৃষকদের উৎপাদনটাকে উৎসাহিত করতে হবে, আবার ওইদিকে এই কাজটাও সেখানের মধ্যে করতে হবে। সেই জন্য এটা আমি বলছি যে 28 টাকা 50 পয়সা এই দরটা যদি করে দিই তাহলে ব্যাপক কৃষক তার ধান বিক্রি করতে পারবে। তেমনি কৃষকদের উৎপাদন আমি এখানে একটা ভিজিট প্রোগ্রামে দিয়েছিলাম। ওকে ওকে একটু 1 মিনিট, সাপ্লিমেন্টারি আপনি কোথায় গিয়েছিলেন সেটা দেখানো, সাপ্লিমেন্টারি আমি কৃষির উৎপাদন সংক্রান্ত বলছি স্যার। সাপ্লিমেন্টারি প্লিজ মাননীয় অধ্যক্ষ, সাপ্লিমেন্টারি বলুন না। সাপ্লিমেন্টারি কি? আমি এটাকে বলছিলাম, কারণ আমি বললাম যে কৃষকের উৎপাদন তুলে নেমে সেখানে মধ্যে বলছি।
প্রসঙ্গে চলে যাচ্ছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, actually this is the problem with the opposition leaders. এবং একটা কথা বলে যে fault finders will find fault even in paradise. আমার প্লিজ রিপিট। Fault finders will find fault even in paradise. স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত, তারা স্বর্গে গেলেও এর থেকে সুন্দর জায়গা নেই, সেখানে গেলেও তারা দোষী হবে। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, আমরা কি দেখতাম, তখন আমরা বিরোধী দলে ছিলাম, ছাত্র যুব রাজনীতি। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, পেছনে বলতে করতে হবে। 13টি ন্যায্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন শপের মাধ্যমে প্রদান করতে হবে। কারা করবে? রাজ্য সরকারে আপনারা। কেন্দ্রীয় সরকার করবে রেশন শপের মাধ্যমে জিনিসপত্র ডিস্ট্রিবিউশন। কেন্দ্রীয় সরকার বলছে আমি ধান ক্রয় করব না, রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল রিইনভেস্ট দ্য ফান্ড, যাই খরচ হবে আমরা টাকা দিয়ে দেব। এখন উনি বলছেন 1%, 1.5%, 2% ধান ক্রয় করা হচ্ছে। আপনি হয়তো জানেন না, দেয়ার ইজ এ ম্যাক্সিমাম সিলিং। কেন্দ্রীয় সরকার দ্বারা একটা সিলিং দিয়ে দেওয়া হয়েছে 5 MP, মানে 5000 কেজি ধানের বেশি কোনো মানে সেলার বা গ্রোয়ার সেখানে বিক্রয় করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে কৃষিমন্ত্রী আছেন, ইফ আই এম নট রং, ত্রিপুরা রাজ্যের টোটাল যে ধান উৎপাদন, সেটা আমরা যে ধানটা ক্রয় করি তার থেকে অনেক বেশি, সেটা সঠিক। কিন্তু আপনার বুঝতে হবে, ধানটা যখন আমরা ক্রয় করব, মিলাররা যে মিল রয়েছে মিলিং এর জন্য, তাদের ক্যাপাসিটি তত বেশি নয় মিলিং। আমি যে ধানটা ক্রয় করছি, সেই ধানটা মিলারদেরকে দেওয়া হচ্ছে, মিলাররা সেটাকে মিলিং করে রেশনের মাধ্যমে মানুষকে সেটা দিচ্ছে। আমি যদি এখন 50% ধান ক্রয় করে নিলাম, মিলাররা সেই ধান মিলিং করতে পারবে না, সেই ধানটা যাবে কোথায়? মিলিংটা কি করে হবে? সেই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। আর যেখানে কেন্দ্রীয় সরকার প্রতি বছর রবি এবং খারিফ দুটো সিজনে এমএসপি বৃদ্ধি করছে, এখন এমএসপি রয়েছে 30 টাকা করে পার কেজি, সেখানে দেখবেন আগামী সিজনে আরো 1 টাকা বা 1 টাকা বৃদ্ধি পাবে। প্রতিবার আপনাদের যেটা দাবি, স্বামীনাথনের কথা বলছেন, আপনারা কেন করলেন না? করেননি তো, আমরা সেটা চালু করেছি। এবং আজকে আমি যেটা ব্যাকপেন ভাষা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমার সঙ্গে কথা হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এসেছিলেন, আমরাও খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। যতদিন আমাদের সরকার আছে ততদিন ধান ক্রয় আমাদের কন্টিনিউ থাকবে, কারণ আমরা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং 445 কোটি টাকা যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে, সেটা এই রাজ্যের মানুষের অর্থনীতিকে স্ফীত করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বাজারে টাকাটা যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা জানি। আর আরেকটা বিষয় যেটা রয়েছে, আমি ধান প্রোডাকশন করি, আমি গ্রোয়ার। মাঝখানে আমরা যেটাকে শুদ্ধ বা অনেক বলি ফরিয়ারা গিয়ে ধান ক্রয় করে, এখন গভর্নমেন্ট 30 টাকা মূল্য দিচ্ছে, ফরিয়ারা গিয়ে বলছে আমি আপনাকে 24 টাকা দেব, 25 টাকা দেব। আপনাকে ধান নিয়ে সেন্টারে যেতে হবে না, বিটিসিতে, যে প্রকিউরমেন্ট সেন্টারে, আমি আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাব গাড়ি নিয়ে। যারা গ্রোয়ার তারা ভাবছে যে আমাকে কষ্ট করে যেতে হবে, আমি যাব না, আমার এই বাড়ি থেকে এসে ধান নিয়ে যাচ্ছে ফরিয়ারা, তাতেই আমার লাভ। তো তারা কি করছে, যদি কেউ 1 কুইন্টাল ধান গ্রো করছে মানে উৎপাদন করছে, একটা অংশ সরকারকে দিয়ে দিচ্ছে, আর একটা অংশ তারা ফরিয়াদেরকে দিয়ে দিচ্ছে, দুই সাইড থেকে তারা অর্থ পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা তো আমাদের কৃষকদের পকেটে অর্থ যাচ্ছে। তবে আমি বলবো যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাববেন। দেখবেন ভাষা আমি সেটা বলেছি, আমাদের সরকার যতদিন আছে আমাদের ধান ক্রয় কন্টিনিউ থাকবে, যেটা আপনারা বিগত দিনে চাননি রাজ্যের কৃষকদের পকেটে ভারী হোক, কৃষকদের অর্থনীতি স্ফীত হোক। আমাদের সরকার সেটা চেয়েছে, তাই সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের ধান প্রকিউরমেন্ট চলছে, এবং আগামী দিনে আমার স্মৃতি যদি সহায় থাকে, না ধরুন গতবার সুশান্ত বাবু, গতবার হাউস চলাকালীন সময় যে চিঠি পূর্বতন মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছিলেন, সেই চিঠি কবে কিন্তু আপনি গতবার দিয়েছিলেন, সেই চিঠিটা আবার আপনি প্রডিউস করে দিয়েছিলেন। I can present a number of copies. একটা জাস্ট যে সিনপসিস, প্রেস রিলিজ of meeting of Chief Minister Tripura with Minister Consumer Affairs, Food and Public Distribution on 18/1/2017, লেটেস্ট আপনাদের সরকার যাওয়ার ঠিক 1 বছর আগে। কি লিখেছে? Honorable Chief Minister Tripura met
Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, and discussed the following issues with him. Number one, procurement of rice by FCI from within the state and increase in the allocation of rice. এবার যে সিনপসিসটা সেটা হচ্ছে, it was decided that the state government would do the procurement of rice and FCI would reimburse the entire expenditure for this. On Chief Minister's suggestion, it was agreed that officials of FCI would also be associated with the procurement process. It was also agreed upon on Chief Minister's suggestion that FCI would place the funds in bank account and state government would draw from this account, and as and when required, disbursements were made to farmers for procurement. পরিষ্কার এক থেকে দলিল আর কি লাগে আপনাদের? কেন্দ্রীয় সরকার বলেছে এফসিআই করবে না, রাজ্য সরকারকে করতে হবে। চিফ মিনিস্টার বলেছে দিবেন মানিক সরকার মহোদয়, তো ঠিক আছে এফসিআই এর লোকও সেখানে থাকবে অ্যাসোসিয়েটেড, এগ্রি। কেন আপনারা বললেন? কেন বললেন কেন্দ্রীয় সরকারকে ধান ক্রয় করতে হবে? কৃষকদেরকে সুশ্রুতি দিয়েছে, উস্কানি দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আজকে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের বিরুদ্ধে বলবেন। গত 10 বছর তার আগে ইউপিএ সরকার ছিল কংগ্রেসের নেতৃত্বে, তার বিরুদ্ধে বলেছে, আবার বাইরে থেকে সমর্থন দিয়ে রেখেছে, সমর্থন উইথড্র করেছে। এই যে তাল বাহানা দুবিয়াস্ত, সেগুলো ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে, ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে। সুতরাং এই ধরনের কোশ্চেন, এগুলো আমি বলবো মানে সত্যতা যাচাই করে আপনারা আনবেন। বলবেন এটা নিয়ে ওনারা সব টিম, পুরো টিম আসবে, চিঠিটার কপিটা নিয়ে দিদান চিফ মিনিস্টারের কাছে যাওয়া উচিত কোয়ার্টারে। উনি যে কি করলেন? মাননীয় সুশান্ত বাবু, আপনার কাছে অনুরোধ, এই কপিটা আবার সবাইকে সার্কুলার করে দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি দিবেন লিডার অফ দ্য অপোজিশনকে গত হাউসে মানে গত মোস্ট প্রবলি বাজেট সেশনে আমি দিয়ে দিয়েছি। উনি জানতেন না বিষয়টা, এবং উনি কপি পেয়ে সেটা স্বীকার করেছেন যে ওনাদের ভুল ছিল, এটা ওনাদের ভুল ছিল। দিবেন চিফ মিনিস্টার ওদেরকে ব্যাপারটা ঠিকভাবে অ্যাপ্রাইজ করে, তার জন্য ওনারা জানতেন না। আপনি কপিটা দিয়ে দেবেন সবাইকে লেট করে দিন। আমি লেট করে দিচ্ছি। ওকে, প্রশ্ন ছিল কেন্দ্রীয় সরকার সিল করে দিয়েছে একটা কোয়ান্টিটি পর্যন্ত ধান ক্রয় করার জন্য, তাহলে পরে কোনো বছর 1%, কোনো বছর 2%, সেন্ট্রাল গভর্নমেন্ট তো এটা বলেনি যে 2% এর বেশি ধান ক্রয় করতে পারবে না, এই কথা কিন্তু বলেনি। আমার কথা হচ্ছে যে কৃষকদের উৎপাদিত ফসলে তারা আরো আপনি দেখুন সেখানে 2023-24 সেখানে 32,000 মেট্রিক টন, এবছর নেমে গেল কত? 17,000 মেট্রিক টন। 17,000 মেট্রিক টন। আপনি ভুল করছেন, আমি দায়িত্ব জানিয়ে বলছি আপনাকে। 17,000 এমটি ইনস্পাইট অফ সিভিয়ার ফ্লাড ত্রিপুরা রাজ্যের। আমি আপনাকে বলি, আপনার জেলা দক্ষিণ জেলা হচ্ছে রাইস বাস্কেট, আমাদের গোমতী জেলা, সিপাহী জেলা আমাদের রাইস বাস্কেট। এগুলো সাউথ জেলা ধান হয়েছে এবার, প্রতিবারই আমরা 5,000-6,000 এমটি ধান সাউথ থেকে আসে। গোমতী জেলা ওয়াজ ইনান্ডেটেড বাই ফ্লাড ওয়াটার। সিপাহী জেলার একটা বিশাল অংশ ফ্লাড ওয়াটারে সাবমার্জ হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি যে জেলা থেকে আসেন, মাননীয় মন্ত্রী ত্রিপুরা যে জেলা থেকে আসেন, ঊনকোটি এবং উত্তর, সেখানে 2 বছর কিন্তু মানে 2 বার বছরে রবি এবং খারিফে ধান হয় না, প্রোডাকশন কম। তা আমাদের কি হয়, 6টা জেলার উপর ম্যাক্সিমাম ধান প্রোডাকশন হয়, আপনি হয়তো জানেন না। তাই এই 6টা জেলা থেকে আমরা ইনস্পাইট অফ সিভিয়ার ফ্লাড ইন দ্য লাস্ট সিজন 17,000 এমটির উপর ধান আমরা প্রকিউর করতে পেরেছি। তার আগে রবিতে খারিফে আমরা 16,000 এমটি ধান ক্রয় করেছি, 2 বছর মিলিয়ে 32,000 এমটি। কেন্দ্রীয় সরকার সিলিং দিয়েছে 5 এমটি একজন কৃষক। আমি ইন্ডিভিজুয়াল ফার্মার, আমি ম্যাক্সিমাম 5,000 এমটি ধান আমি বিক্রি করতে পারবো। আমরা তো চাই পুরোটাই নিতে। আমরা প্রতিবার মাননীয় কৃষি মন্ত্রীকে নিয়ে, মুখ্যমন্ত্রী আমরা ভিডিও কনফারেন্স করি এসএদের সঙ্গে, ভিডিওদের সঙ্গে, এসডিএমদের সঙ্গে, অফিসারদের সঙ্গে, যে ম্যাক্সিমাম ধান 1 কেজি ধানও যেন বাড়িতে পড়ে না থাকে। কিন্তু আমরা ফোর্স করতে পারবো কোনো কৃষককে। এবং প্রতি বছরই আমি যেটা বলেছি, কৃষক কিছু ধান সরকারের কাছে বিক্রি করছে, কিছু ধান ফরিয়াদের কাছে বিক্রি করছে। ফরিয়ারাও এই রাজ্যেরই বাসিন্দা, ধান চালের যারা ব্যবসা করে। আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি মধ্যেশপুর রানীবাজারে, আপনি দেখবেন আপনাদের এই যে খোলাগুলো রয়েছে, যেখানে ধান সেদ্ধ করে রাখা হয়,
আজকে সেগুলো শূন্য অবস্থায় পড়ে রয়েছে। যারা ধান চালের ব্যাপারীরা রয়েছে তারা সম্পূর্ণভাবে উৎসাহ হারিয়ে ফেলেছে। আজকে আপনাদের সরকারের সময় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ধানগুলোর মাঠগুলো খালি করে থাকছে। কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলেছিল যে সরকার আমাদের থেকে ধান ক্রয় করে না। আমরা যখন ধান ক্রয় শুরু করলাম, আজকে দেখবেন প্রতিটি ফসলের সেখানে জমি খালি করে নিয়ে ধান উঠছে, আবার ধান লাগিয়ে দেওয়া হচ্ছে, ধান উঠছে, আবার ধান লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? ওই এসুরেন্স সরকারের তরফ থেকে যে রবি এবং খারিফে যাই কিছু হোক আমার ধান আমি সরকারের কাছে বিক্রি করতে পারবো এবং এটা আগামী দিনে আমরা জারি রাখবো যতদিন আমাদের সরকার থাকে। গাড়ির কারণে আপনি ধানটা নিতে পারেন না, উৎপাদন কম হয়েছে, এটা শুনেছে আমার কথা বিশ্বাস করিনি, আমার কথা বিশ্বাস করিনি, এটা তো জানা দরকার। সবকিছু মধ্যে একটা এক্সট্রা 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 কত নম্বর বললেন? 76 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সম্মানিত শ্রী গোপাল চন্দ্র রায়, ওনার প্রশ্ন রাজ্যের ফুড ইন্সপেক্টরের শূন্যপদ কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ফুড ইন্সপেক্টরের যে টোটাল স্যাংশন পোস্ট সেটা হচ্ছে 57, তার মধ্যে আমাদের ম্যানিং পজিশন হচ্ছে 29। ইতিমধ্যে টিপিএসসিতে 15 জন আরো সিলেকশন পেয়েছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। এই 15 জনেরও আমরা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। তার বাইরে আমাদের বাই প্রমোশন আরো 8টা পোস্ট রয়েছে, যেগুলো সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে পদোন্নতি পায়। এগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করে ল ডিপার্টমেন্টের রেটিং নিয়ে আগামী দিনে আমরা পূরণ করার সেখানে চেষ্টা করব। স্যার, আমি মাননীয় মন্ত্রী বলেছেন 15টা পোস্ট বেশি হয়েছে, হচ্ছে, হবে, এটাই চলছে। আমার বক্তব্য হল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি স্কাই, এটা আপনিও স্বীকার করবেন, আমিও করছি, আপনি এখন আমি যেটা বলতে চাই যে ফুড ডিপার্টমেন্টের যদি মনিটরিং না থাকে তাইলে মজুদদার এবং যে ব্যবসায়ীরা যারা হোলসেলার তারা আজকে একটা জিনিসের দাম ধরুন না সুগার বা যে কোনো তেল, সরষের তেল আজকে কত দাঁড়িয়েছে? 178 ইঞ্জিন না, আর যেটা একটা যেটা শীর্ষের থেকে 145 to 165। যদি মনিটরিং না থাকে এই মজুদদার এবং হোলসেলার নিয়ম হলো আপনি যে লাইসেন্স দেবেন ট্রেড লাইসেন্স, এটার মধ্যে লেখা থাকবে আজকে সরষের তেলের দাম মাস্টারডার অত, এই অত, সেই অত। এই মনিটরিংটা সরকারি হয় না, যার জন্য দেখা যায় হঠাৎ কালকে ছিল সরষের তেল 130, আজকে হয়ে গেছে 140। সুতরাং আমি যেটা বলতে চাই, মাননীয় মন্ত্রী যেটা বলছেন স্যাংশন পোস্ট 57 হতে পারে, এখানে আরো বাড়ানো উচিত। এবং উনি যেটা বললেন 15টা ইন্টারভিউ নিয়েছেন, এটা কতদিন এই 15টা পড়ে আছে? আরো 13টা আপনি খালি আছে, তো 15, 13, 28 আমার জানা এই ফুড ডিপার্টমেন্ট মনিটরিং ঠিক মতো হয় না, তার জন্য জনগণ সাফার করছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে প্রত্যেকটা হোলসেলারের দোকানের সামনে সাইনবোর্ড লিখে প্রতিদিনের দাম লিখা থাকবে কিনা এবং ডেইলি ইন্সপেকশন করা হবে কিনা, যে পার্সেলদের ফটো মৌজার থেকে যেখান থেকে আসাম থেকে যখন আসে বা আমি সাপ্লিমেন্টারি বলছি স্যার, প্রশ্নটাই করছি আমি আপনাকে, যেখানে সোর্সের থেকে যে আসছে দাম কত, কত প্রফিট নেবে, এই করে
ডেইলি মনিটরিং করবেন কিনা, আর যে পোস্টগুলি খালি আছে অতি সত্ত্বর এগুলি ব্যাকআপের সাথে আমাদের সাথে দ্রব্যমূল্য রোধের সাথে আপনি ডেইলি মনিটরিং করার জন্য এগুলি ফুলফিল করবেন। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করবো যে পিপিএসসির মাধ্যমে যে 15 জন নিতে যাচ্ছে এবং যে 8 জন কর্মচারী ভিত্তিতে যে ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে সেখানে এসটি এবং এসসি রিজার্ভ সংরক্ষণটা ঠিক আছে কিনা? রঞ্জিত বাবুর উত্তরটা আমি আগে দিচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যখনই কোনো রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার রোস্টারই হবে। 31% এসটি, 70% এসসি, বাকিটা ইউনিফর্ম। তার মধ্যে 33% মহিলা। এই রোস্টার মেনেই হবে। আর 8 জন যেটা আমি বলেছি দিস অল আর প্রমোশনাল পোস্ট, নট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 8 জন সিনিয়র স্টোর কিপার থেকে প্রমোটেড হবে টু দ্য পোস্ট অফ ফুড ইন্সপেক্টর। যেমন ফিডার পোস্ট থাকে, টিসিএস এ যারা অনেক সময় যায়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থেকে, সিডিপিউ থেকে বা বিভিন্ন পদ থেকে, এক্সাইজ থেকে টিসিএস গ্রেড 2 তে যায়। সিমিলারলি আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরের পদোন্নতি দিবে, তারা ফিডার পোস্টের মতো প্রমোশন পাবে 8 জন। আমি বলেছি যেটা ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরেক্ট কোনো পোস্ট নেই, জুনিয়র স্টোর কিপার হিসেবে তাকে জয়েন করতে হয়। এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, তো মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে। তাই জুনিয়র স্টোর কিপার টু সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর কিপার টু ফুড ইন্সপেক্টর। এবার যারা রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে হওয়ার, তারাই ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পেতে পারে। তো আমরা সেগুলো নিয়ে আমরা কালকে রাত্রেও সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে। মাননীয় সদস্য গোপাল বাবু যেটা বলেছেন যে ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে যখনই কোনো রিক্রুটমেন্ট হবে আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে, তারপর ফিলিং আপের জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই। আমরা 20টা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল আপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্সের কাছে। ফিনান্স আমাদের 15টা অনুমোদন দিয়েছেন। টিপিএসসি এক্সাম করেছে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 15 জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে এবং খুব শীঘ্রই উইদিন নেক্সট 15-20 ডেজ আমরা তাদের পোস্টিং আমরা প্রদান করব। যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা উনি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয় সদস্য গোপাল বাবু, এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে। তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলা ভিত্তিক এবং রাজ্য স্তরে। রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে এবং জেলা ভিত্তিকও সেখানে আইনি যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্বে। প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রতিটি ক্ষেত্রে ছাপা মারা দোকানগুলোতে, যে সমস্ত দোকানগুলোতে কালোবাজারিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বের করে ফাইন ইম্পোজ করে দেওয়া, দোকান বন্ধ করে রাখা, পেনাল্টি ইম্পোজ করা, সমস্ত কিছু ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করছি। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন, আমি একজন আইনজ্ঞ বটে, ইসি অ্যাক্ট যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট উই ক্যানট অ্যামেন্ড। State government can form the rule, but EC Act is framed by Government of India. Unless and until EC Act is amended, state government has got hardly any chance to take action against the black marketers. যতক্ষণ না পর্যন্ত EC Act কেন্দ্রীয় সরকার অ্যামেন্ডমেন্ট করবে যে আমরা ভিগোরাস কোনো অ্যাকশন আমাদের কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা রুল করতে পারি। আমি শেষ করি। উনি যে বললেন কালোবাজারিদেরকে সাহায্য করছে, কে করছে? খাদ্য দপ্তর। Is there a specific example before you?
No, there is no provision of arrest. As I told you, how many times I have to tell? We are not in a position to amend the ECA. Act cannot be amended by government of state government. State government can have the rule, friend. You being a lawyer, you should know it. Why you are misleading the house? Sir, I know that central government and state government follow No. Why dollars? Why not? Why government of India? Central Act is signed by government of India. Okay, stop. We have to follow the rules. পরবর্তী বক্তব্যটা শ্রী মানব দেববর্মা মহোদয়। Every question on the sir 85.